নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আমি ক্লাস 7 এ ষষ্ঠ অধ্যায় শেষ বিষয়বস্তু আলোচনা করব, কারণ এরপর তোমাদের এই ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে যাবে বা 6 চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো সেই বিষয়বস্তুটি কি? সেটি হলো ভারতবর্ষে বিদেশি বণিক, মূলত ইউরোপীয় বণিক বলা যায়। বিদেশি বণিক মানে মূলত ইউরোপীয় বণিকদের আগমন ভারতবর্ষে কিভাবে হয়েছিল, ইন্ডিয়াতে কিভাবে ইউরোপিয়ান মার্চেন্টরা এসেছিল, সেইটা নিয়েই আজকে ডিসকাস করব। আচ্ছা, ভারতবর্ষে খ্রিস্টীয় পঞ্চদশ কি ষোড়শ শতক মানে 15 to 16 সেঞ্চুরি এরকম সময় বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ সামুদ্রিক অভিযানে বেরিয়েছিল। ভারতবর্ষে না, ওরা বিভিন্ন দেশেই সামুদ্রিক অভিযানে বেরিয়েছিল, বিভিন্ন দেশের উদ্দেশ্যে আর কি। ইউরোপের বিভিন্ন দেশগুলি সামুদ্রিক অভিযান মানে সমুদ্র পথে, বিভিন্ন জলপথে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছিল, মেরিটাইম এক্সপিডিশন যাকে বলে, সামুদ্রিক অভিযান। তো এইরকমই ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম দেশ পর্তুগাল। সেই দেশ কিন্তু প্রথম ভারতবর্ষে জলপথে আমাদের দেশে আর কি আসার আগ্রহ দেখিয়েছিল, এবার এসেছিল। পর্তুগালরাই প্রথম ভারতবর্ষে জলপথে ঢুকেছিল, ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম। ঠিক আছে, তো এই পর্তুগালরা এসেছিল বা মানে ইন্ডিয়াতে প্রথম এসেছিল। কিন্তু এরা কেন এসেছিল বা ওদের উদ্দেশ্য কি ছিল? আসলে ওরা ভারতবর্ষের যে মশলার বাজার, মশলা তো আমাদের দেশে উৎপন্ন হতো, আগাগোড়াই উৎপন্ন হয় বিভিন্ন মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সেখানকারও মশলার বাজার, ভারতের মশলার বাজার আর দক্ষিণ পূর্ব এশিয়ার মশলার বাজার, মানে সাউথ ইস্ট এশিয়ার যে মশলা স্পাইসের যে মার্কেট, এইগুলোকে দখল করবে বা ক্যাপচার করবে। সেই কারণেই কিন্তু তারা সেই ইউরোপ থেকে বা পর্তুগাল থেকে ভারতবর্ষে এসেছিল। আসলে ভারতের মশলা, বিশেষত গোলমরিচ যাকে বলে ব্ল্যাক পেপার, সেই গোলমরিচের চাহিদা কিন্তু ইউরোপের বাজারে প্রচুর ছিল। ইউরোপিয়ান মার্কেটে কিন্তু এই ব্ল্যাক পেপারের প্রচুর ডিমান্ড ছিল। তাই পর্তুগিজরা কি ভেবেছিল, যে তারা ভেবেছিল যদি ভারতবর্ষ থেকে কম দামে মশলা কিনে নিয়ে যেতে পারে, তাহলে দিয়ে ইউরোপের বাজারে বিক্রি করতে পারে, তাহলে তারা লাভবান হবে, প্রফিট পাবে তারা। সেই কারণেই কিন্তু তারা জলপথে আমাদের দেশে এসেছিল মশলার বাজার দখল করবে বলে। এবং সেই মতো সেই সময় পর্তুগিজের রাজার দূত, তার নাম কি, বা পর্তুগিজ নাবিক তার নাম কি, তিনি হলেন ভাস্কো ডা গামা। বিখ্যাত সেই নাবিক ভাস্কো ডা গামা প্রথম এসেছিলেন ভারতবর্ষে। তিনি কিন্তু সেই পর্তুগাল রাজার দূত ছিলেন, এবং মানে পর্তুগালের রাজা তাকে পাঠিয়েছিলেন আর কি, পর্তুগিজ থেকে আর কি, পর্তুগাল থেকে তাকে পাঠিয়েছিলেন ভারতবর্ষে এরকম মশলার বাজার দখল করার জন্য। আর সেই কারণেই ভাস্কো ডা গামা আফ্রিকার দক্ষিণে উত্তমাশা অন্তরীপ মানে যাকে বলে কেপ অফ গুড হোপ, এই জায়গাটির নামকে বলে কেপ অফ গুড হোপ। সেই উত্তমাশা অন্তরীপ আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত। সেই উত্তমাশা অন্তরীপ থেকে হয়ে জলপথে ভারতবর্ষের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে আসেন। কালিকট পোর্ট, যেটা মালাবার বর্তমানে কেরালার বন্দর, এটা দক্ষিণ ভারতে। তো এই কালিকট বন্দরে কেন এসেছিলেন ভাস্কো ডা গামা? আসলে কালিকট বন্দরটি এটি আরব সাগরের তীরে অবস্থিত, আরবিয়ান সি কোস্ট এরিয়াতে এই পোর্টটি আছে। সেই কারণে পশ্চিম এশিয়ার সঙ্গে এই বন্দরের ভালোভাবে যোগাযোগ আছে, ওয়েস্ট এশিয়ার সঙ্গে। তার কারণে এই কালিকট বন্দরে বিভিন্ন ইউরোপের থেকে বিভিন্ন বণিকরা কিন্তু আসা যাওয়া করতো এই কালিকট বন্দরে। সেই মতোই কিন্তু ইউরোপ থেকে যে কোনো মার্চেন্টরা কিন্তু এই কালিকট পোর্টে আসতো। আর সেই কারণেই কিন্তু ভাস্কো ডা গামাও প্রথম ভারতবর্ষে দক্ষিণ দিকে এই মালাবারের এই কালিকট বন্দরে কিন্তু এসেছিল। এবং এরপর ভাস্কো ডা গামার পরবর্তীকালে আরেকজন পর্তুগিজ নাবিক এসেছিলেন ভারতবর্ষে, তার নাম কি, তিনি হলেন ডিউক অফ আলবুকার্ক। তিনিও কিন্তু ভারতবর্ষে আসেন, তারপর পর্তুগিজ থেকে এসেছিলেন, এবং তিনি কিন্তু তারই সাহায্যে বা তিনি কিন্তু প্রথম গোয়াতে পর্তুগিজদের প্রাধান্য স্থাপন করেন। পর্তুগিজরা যে গোয়াতে বাণিজ্যের বিস্তার করেছিল, ট্রেডিং এর একটা কি বলবো আধিপত্য বিস্তার করেছিল, সেইটা কিন্তু এই ডিউক অফ আলবুকার্কের হাত ধরে। তাই জন্য গোয়াতে এক খ্রিস্টান জনসংখ্যায় বেশি, খ্রিস্টানরাই থাকে মূলত। পর্তুগিজ জনসংখ্যা তোমরা ওখানে বেশি পাবে, পর্তুগাল থেকে যেহেতু প্রথম থেকে এসেছিল, এখনো প্রচুর পর্তুগিজ মানুষজন কিন্তু
গোয়াতে তোমরা পাবে, মানে গোয়ায় গেলে দেখতে পাবে আর কি। তো গোয়াতে কিন্তু পর্তুগিজদের প্রাধান্য সেই প্রথম থেকেই হয়েছে। তো এই হলো ভারতবর্ষের প্রথম পর্তুগাল থেকে এসে এই দুজন নাবিক কিন্তু বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিল এবং বাণিজ্য কিন্তু বিস্তার করেছিল। এটা পঞ্চদশ এবং ষোড়শ শতকে। এরপর খ্রিস্টীয় সপ্তদশ শতক এইরকম সময় ইউরোপে অনেকগুলো বাণিজ্যিক কোম্পানি গড়ে ওঠে, ট্রেডিং কোম্পানি। সেই কোম্পানিগুলো কি কি কোম্পানি? একটা হচ্ছে ইংরেজ কোম্পানি, যেটা তোমাদের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীকালে পরিচিত হও তোমরা। ইংরেজ কোম্পানি, ডাচ বা ওলন্দাজ কোম্পানি, তারপর ফরাসি কোম্পানি এবং ডেনমার্ক কোম্পানি। এই কোম্পানিগুলো কিন্তু ইউরোপে গড়ে ওঠে, যারা দেশে বিদেশের সঙ্গে বাণিজ্য গড়ে তোলে, বিজনেস করে, ট্রেডিং করে। এইভাবে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে এবং তারা কিন্তু ভারতবর্ষে ধীরে আসে এবং আধিপত্য বিস্তার করে। তার পরবর্তীকালে ইতিহাস তোমরা পরে পড়বে। তো এই কয়েকটি কোম্পানি কিন্তু খ্রিস্টীয় সপ্তদশ শতক বা 17th সেঞ্চুরিতে এই ট্রেডিং কোম্পানিগুলো কিন্তু এস্টাবলিশড হয়। এবং এর মধ্যে প্রথম ডাচ বা ওলন্দাজ কোম্পানি, ডাচ বা ওলন্দাজ যে কোম্পানি ছিল, তারা কিন্তু প্রথমে পশ্চিম ভারতে, আমাদের পশ্চিম ভারতের সুরাট বন্দর, পশ্চিম ভারতের সুরাট বন্দরে এসে বাণিজ্য ঘাঁটি স্থাপন করে, ট্রেডিং সেন্টার তৈরি করে সুরাট বন্দর, সুরাট পোর্টে পশ্চিম ভারতে। এবং দাক্ষিণাত্যে মছলিপট্টনম বন্দরে, সাউথ ইন্ডিয়ার মছলিপট্টনম বন্দর। আচ্ছা, এই দুটো বন্দরই কেন পছন্দ করলো তারা? তারা মানে ডাচ বা ওলন্দাজরা বাণিজ্য ঘাঁটি গড়ে তোলার জন্য, ট্রেডিং সেন্টার তৈরি করার জন্য। আসলে পশ্চিম ভারতের সুরাট বন্দর এটা ছিল পশ্চিম উপকূল এরিয়ার প্রধান বন্দর, মেন পোর্ট। এখানে বাণিজ্যিক যোগাযোগটা এখান থেকে ভালোভাবে হতো বা বাণিজ্য ভালোভাবে করা যেত। ট্রেডিংটাকে ভালো করে করার জন্যই কিন্তু সুরাট বন্দরটাকেই ডাচ বা ওলন্দাজরা প্রথম চয়েস করেছিল। আর মছলিপট্টনম কেন? আসলে দক্ষিণ ভারতে, এটা তো মছলিপট্টনম তো দক্ষিণ ভারতে অবস্থিত, আর দক্ষিণ ভারতের ছিট কাপড়, যেটা আর কি ছাপা রঙিন কাপড়, এক ধরনের কালারফুল, হ্যাঁ, প্রিন্টেড এক ধরনের ক্লথ। এই যে ছিট কাপড়, সেই ছিট কাপড়ের চাহিদা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রচুর ছিল। তা সেই জন্য ওলন্দাজ কোম্পানিরা এই দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ট্রেডিং করার জন্য, বিজনেস করার জন্য এই মছলিপট্টনম বন্দরে এসে ঘাঁটি স্থাপন করেছিল, বাণিজ্য ঘাঁটি, ট্রেনিং সেন্টার তৈরি করেছিল। আর এই সুরাট এবং মছলিপট্টনমে পরবর্তীকালে কিন্তু ইংরেজরাও, ইংরেজ কোম্পানিও কিন্তু বাণিজ্য কুঠি বা বাণিজ্য ঘাঁটি স্থাপন করে, বিজনেস ট্রেনিং সেন্টার তৈরি করে। কোন কোম্পানি? ইংরেজ কোম্পানি। ডাচ ওলন্দাজ কোম্পানির পরে কিন্তু ইংরেজ কোম্পানিরাও করে, আবার পরবর্তীকালে ফরাসিরাও বিভিন্ন জায়গায় বাণিজ্য ঘাঁটি তৈরি করে। তো এই ইংল্যান্ডের রাজা তখন প্রথম জেমস ছিলেন, সেই সময় সেই ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত টমাস রো, তার নাম কি ছিল? টমাস রো। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। তখন মুঘল সম্রাট, মুঘল আমল শুরু হয়ে গেছিল ভারতবর্ষে, তখন মুঘলরা শাসন করতো। সেই সময় মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বা কোর্টে এসেছিলেন এই টমাস রো। তিনি একজন ইংরেজদের হয়ে দূত হিসাবে এসেছিলেন এবং সেই মানে এইভাবে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত হয়, এটাই তোমাদের বলছি। তো সেই টমাস রো কিন্তু ভারতবর্ষের জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষে এসেছিলেন বাণিজ্য করার উদ্দেশ্যে, ট্রেডিং করার জন্য, প্রথম জেমসের দূত হয়ে। এবং তারই চেষ্টায় কিন্তু আগ্রা, পাটনা, বুরহানপুর, ভারতবর্ষের এই জায়গাগুলো, আগ্রা, পাটনা, বুরহানপুর, এই জায়গাগুলোতে কিন্তু ইংরেজ কোম্পানি কিন্তু বাণিজ্যিক কুঠি স্থাপন করে, ট্রেডিং ফ্যাক্টরি যাকে বলে, বাণিজ্যিক কুঠি। এই কুঠিগুলো তৈরি করে বা এস্টাবলিশ করে। কে তৈরি করে? এই টমাস রো, তারই চেষ্টায় কিন্তু তৈরি হয়। প্রথম এটা কিন্তু আমাদের দেশে এসে বাণিজ্য ঘাঁটি স্থাপন করছে, এটা কিন্তু ইতিহাস এই কথা বলছে। তারপর তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতবর্ষই দখল করে নেয়। তো এই টমাস রো কিন্তু প্রথম করেছিল। আচ্ছা, এই যে ইংরেজদের কুঠি বা বাণিজ্যিক কুঠি, এগুলো কেমন ছিল? এই বাণিজ্যিক কুঠিগুলো মূলত ছিল বাণিজ্য কেন্দ্র, বিজনেস সেন্টার। এখানে জিনিসপত্র মানে ইউরোপিয়ান বণিকরা কি, তারা জিনিসপত্র রাখতো, বিভিন্ন জিনিস এনে এনে রাখতো, সেগুলো বেচা কেনা হতো, সেলিং হতো, আবার তাকে কিনতো, মানে মানুষজন এসে এখান থেকে ট্রেডিং মানে বিজনেস করতো, কেনা বেচা করতো। তো এই জন্য এটাকে ট্রেডিং সেন্টার বলা হয় বা বাণিজ্য কেন্দ্র বলা হয়। আর এটিকে গুদামঘর বা পণ্যাগার হিসাবে ব্যবহারও করতো কিন্তু, মানে বণিকরা এইখানে প্রচুর জিনিসপত্র গুদাম করে রাখতো, নানা রকম জিনিসপত্র এনে স্টোর করে রাখতো, গুদাম করে রাখতো, তাই একে বলা হচ্ছে গুদামঘর বা পণ্যাগার।
আরেকটা কি, এই কুঠিগুলোর মধ্যে আর কি বিভিন্ন এই বণিকরা, ইউরোপিয়ান যে বিভিন্ন কর্মকর্তা যারা ছিল, এই সমস্ত কোম্পানি, বাণিজ্যিক কোম্পানি যারা কর্মকর্তা, যারা মেন হেড অফিসার ছিল বা কর্মচারী যারা এমপ্লয় ছিল, তাদের কিন্তু থাকার ব্যবস্থাও করা হতো এই বাণিজ্য কুঠির মধ্যে। তারা থাকতো, সঙ্গে ব্যবসাও করতো, বিজনেসও করতো, আর জিনিসপত্র মজুতও রাখা হতো। আর এই কুঠিগুলো কিন্তু প্রশাসনিক কেন্দ্র হিসাবেও কাজ করতো, অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। কেন? কারণ এখানে যা এই কোম্পানিগুলো যা বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার এই কুঠিগুলো থেকেই কিন্তু নিত তারা। নানা রকম বিজনেস রিলেটেড বা ট্রেডিং রিলেটেড যে কোনো ডিসিশন তারা কিন্তু এই ফ্যাক্টরি, এই যে বাণিজ্যিক ফ্যাক্টরি বা ট্রেডিং ফ্যাক্টরিগুলো থেকেই নিত। আর এই বাণিজ্যিক কুঠিগুলো কিন্তু বিভিন্ন সামরিক শক্তি, মানে অস্ত্র শস্ত্র, ওয়েপন, সেগুলো দিয়ে কিন্তু ঘিরে রাখা হতো, দুর্গের মতো করে ঘিরে রাখতো, যাতে যারা স্থানীয়, যারা ক্ষমতাধর বা শক্তিশালী ব্যক্তি থাকতো, পাওয়ারফুল লোকাল যারা থাকতো, তারা যাতে আক্রমণ করলে এই বণিকরা যাতে মোকাবিলা করতে পারে, এই বাণিজ্য কুঠিগুলোকে যাতে রক্ষা করতে পারে বা রক্ষা পায় আর কি এই ট্রেডিং ফ্যাক্টরি গুলো। কারণ সাধারণ এখানকার যারা ক্ষমতাধর মানুষ হতো তারা তো আক্রমণ করবেই, কারণ ইউরোপিয়ান বণিকরা এসে ব্যবসা বাণিজ্য করবে, অনেকেরই সেটা সহ্য হবে না। কিন্তু সেই কারণে তারা কিন্তু পুরো অস্ত্র শস্ত্র দিয়ে ঘিরে রাখতো কুঠিগুলোকে, ইংরেজ কোম্পানিও করে রাখতো আর কি, বিভিন্ন ইউরোপিয়ান যে কোনো বাণিজ্য কুঠিকেই তারা কিন্তু এইভাবে ঘিরে রাখতো। আর এইভাবেই কিন্তু এক একটা কুঠির মাধ্যমেই তারা বাণিজ্য করতো, সেখানে তারা থাকতো, জিনিসপত্র মজুত করে রাখতো, সেগুলোকে আবার ইউরোপের মার্কেটে নিয়ে যাওয়া, রপ্তানি করার জন্য মজুত করে রাখতো। এইভাবে বাণিজ্য কুঠিগুলি তারা কিন্তু গড়ে তোলে। এরকমই টমাস রো কিন্তু এই আগ্রা, পাটনা, বুরহানপুর এইসব জায়গায় বাণিজ্য কুঠি তৈরি করেছিল। আর এই যে ইউরোপিয়ান বণিকরা বা মার্চেন্টরা তারা যে ব্যবসা করতো, ট্রেডিং করতো, কিসের মাধ্যমে করতো? তারা বিভিন্ন ভারতীয় দালালদের মাধ্যমে করতো, ব্রোকারদের মাধ্যমে। এই দালালরা কি করতো? দালালদেরকে এই বণিকরা বা মার্চেন্টরা তারা বিভিন্ন টাকা পয়সা, অ্যাডভান্স টাকা দিয়ে দিত, হ্যাঁ, অথবা র মেটেরিয়াল দিত, কাঁচামাল দিয়ে দিত। এবং সেই দালালরা কি করতো? ইউরোপিয়ান কারিগর, এই ইন্ডিয়ান মানে ভারতীয় কারিগর যাকে বলে বা ইন্ডিয়ান মেকানিক, তাদেরকে দিয়ে এই সমস্ত ইউরোপিয়ান বণিকদের চাহিদা অনুযায়ী তারা জিনিস তৈরি করিয়ে দিত। এই দালালরাই কিন্তু এই সমস্ত কাজগুলো করতো, যেরকম বণিকরা বলতো, মার্চেন্টরা বলতো, সেই অনুযায়ী জিনিস তৈরি করে দিত। এইভাবে দালালদের মাধ্যমে কিন্তু ইউরোপিয়ান বণিকরা কিন্তু ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য করতো। আরেকটা বিষয়, যেহেতু ইউরোপিয়ান বণিকরা পরপর এরপর ভারতবর্ষে আসা যাওয়া করতে থাকে, তো তখন বাংলাদেশের চাষিরা ধীরে ধীরে ধান চাষের পরিবর্তে আফিম চাষ, রেশম চাষ, এই চাষগুলো করার দিকে আগ্রহী হয়। আফিম একটা নেশার জিনিস, আর রেশম চাষ, এই চাষগুলো কিন্তু করা শুরু করে। ধান চাষের দিকে তাদের আগ্রহ কমে যায়। কেন? এই ফসলগুলি চাষ করলে তারা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে, এইটা তাদেরকে বোঝানো হয়েছিল। বাণিজ্যিক ফসল ছিল এগুলো, তাই এই জন্য বাণিজ্যে লাভ করার জন্য এই যে আফিম বা রেশমের যে চাষ করা শুরু হয়, চাষিরা যে করে, এটাকেই বলা হচ্ছে বাণিজ্যিক চাষ, মানে ট্রেডিং কালচার, মানে এগ্রিকালচার আর কি যাকে বলে, বা এটা বলতে পারো যে কমার্শিয়াল এগ্রিকালচার, বাণিজ্যিক চাষ বা কমার্শিয়াল এগ্রিকালচার। এটা কিন্তু এই ধীরে ধীরে ইউরোপের বণিকরা যখন ভারতবর্ষে আসতে শুরু করে, তারপরেই কিন্তু এই ধরনের বাণিজ্যিক চাষের কিন্তু আগ্রহ দেখা যায়, বিশেষত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যখন আসে। এইভাবে কিন্তু খ্রিস্টীয় সপ্তদশ শতকে বা 17th সেঞ্চুরিতে কিন্তু ধীরে ধীরে গুজরাট, উত্তর দক্ষিণ করমণ্ডল এবং বাংলা, এই অঞ্চলগুলোতে ইউরোপের বণিকরা ধীরে ধীরে এই যে বন্দরগুলো, সুরাট, মছলিপট্টনম, পুলিকট বা হুগলি, এই যে বন্দরগুলো, এই বন্দরগুলোতে ধীরে ধীরে তারা বাণিজ্যিক ঘাঁটি স্থাপন করে, ট্রেডিং সেন্টার তৈরি করে, এবং ধীরে ধীরে তারা আমাদের ভারতবর্ষে নিজেদের সাম্রাজ্য বিস্তার করে, বাণিজ্যের সাম্রাজ্য বিস্তার করে। তারা কিন্তু আস্তে আস্তে এই সমস্ত ইউরোপের বণিকরা ভারতবর্ষে আসা যাওয়া করতে থাকে, তারা ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য করতে থাকে, এবং এইভাবে এই যে বাণিজ্য করা শুরু করলো, তারপরেই কিন্তু ভারতবর্ষে ধীরে ধীরে দুর্দশার দিন শুরু হলো। ভারতবর্ষ আস্তে আস্তে কিন্তু ক্ষতির মুখে পড়লো। মোগল আমল পর্যন্ত তবু এক প্রকার ছিল, তারপর যে ইউরোপের বণিকরা ধীরে ধীরে আসা শুরু করলো, বিশেষত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে আমাদের দেশে বাণিজ্য করতে এসেই তো আমাদের উপর আধিপত্য বিস্তার করলো, আমাদের উপর সুপ্রিমেসি ক্রিয়েট করলো, যেটা আমাদের জন্য খুব ক্ষতি হয়েছিল, এবং প্রায় 200 বছর আমাদের দেশে শাসন করে গেছে। তো এই হচ্ছে ইউরোপের বণিকদের আগমন কিভাবে হয়েছিল, কোন কোন দেশ আগে এসেছিল, কোন কোন বন্দরে বাণিজ্য ঘাঁটি স্থাপন করেছিল, সব আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং এই বিষয়ে আজকে আলোচনা শেষ করছি, এবং আলোচনা করে এই ষষ্ঠ অধ্যায়, সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় কিন্তু আলোচনা আমার এখানেই শেষ করছি।
এবং আলোচনা শেষে বলতে চাই, যারা শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।